তার বিরুদ্ধে বাদী অভিযোগ করেছে যে হুমকি দামকি এবং ভয়ভীতি দেখিয়েছে এবং ঘটনাস্থলটা দেখিয়েছে হাতিরঝিলের জাহাজ রেস্টুরেন্টের সামনে। 16 মার্চ তারিখে এই ঘটনার বিষয়ে মামলার আর্জিতে উল্লেখ করেছেন এবং আর্জিতে উল্লেখ করেছেন যে হাতিরঝিলের এই ঘটনার প্রেক্ষিতে তিনি রাজধানীর ভাটারা থানায় মামলা করতে গিয়েছিলেন। ভাটারা থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি, এই কারণে তিনি মাননীয় আদালতে মামলা করেছেন। আমরা মাননীয় আদালতকে জামিন শুনানিতে বলেছি যে এই ঘটনার যে বাস্তব অবস্থা সেটা বাদীর যে আর্জি, সেই আর্জিতেই গরমিল রয়েছে। ঘটনাস্থল হাতিরঝিল হলেও তিনি মামলা করতে গিয়েছেন রাজধানীর ভাটারা থানায়, যেটার কোনো যৌক্তিক কারণ নাই এবং আইনগতভাবেও সুযোগ নাই। এবং মামলার আর্জিতে যে বর্ণনাটা দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং অযৌক্তিক। আর ঘটনাটা পুরো সাজানো, কারণ এই বাদীর সাথে এই মেহজাবিন চৌধুরী এবং তার ভাইয়ের কোনো পরিচয় নাই, পূর্ব পরিচিত ছিল না, একই এলাকা কোনোদিন বসবাসও করে নাই, কোনোদিন দেখা সাক্ষাৎও নাই। এমনকি তাদের একজন আরেকজনের ফেসবুকেও তো অনেকের সাথে অনেকের যোগাযোগ থাকে, তাও কিন্তু নাই। এখন আমাদের বক্তব্য হয়েছে যে মেহজাবিন চৌধুরী যেহেতু একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী, তার যে প্রতিপক্ষ থাকতে পারে, অভিনয় জগতে তার প্রতিপক্ষ থাকতে পারে, এই প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে এই বাদী অবৈধভাবে লাভবান হয়েছে এবং এই ঘটনা সাজিয়ে একটা মামলা করেছে, যে মামলার কোনো অস্তিত্ব নাই। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। এটি অস্তিত্ববিহীন একটি মামলা। কি কারণে আমরা অস্তিত্ববিহীন মামলা বলতেছি? এই মামলাটায় বাদীর যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সে ঠিকানায় আসলে বাদী থাকেন না, এবং এই আসামিদের বিরুদ্ধেও যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সে ঠিকানা আসামিদের না, অন্য একটা ঠিকানায় ব্যবহার করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং পদ্ধতিগতভাবে প্রথমে সমন জারি হয়েছে। বাদী সমন জারির পরে সে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে। যেহেতু আসামিরা মামলার খবর জানে না, মাননীয় আদালত নিয়ম অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং পরবর্তীতে আমরা এই গ্রেপ্তারি পরোয়ানা জারির খবর শুনে মিডিয়ায় আমরা মাননীয় আদালতে এসে আত্মসমর্পণ করেছি। মাননীয় আদালতকে বলেছি যে মামলার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন, আমরা যে কোনো শর্তে জামিন চাচ্ছি, আমাদের স্বেচ্ছা আসছি, আমাদের জামিন দেন। মাননীয় আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং মেহজাবিন এবং তার ভাইকে জামিন দিয়েছেন এবং আগামী ধার্য তারিখ তাদের জবাব দাখিলের জন্য আছে। আমরা এই মামলার যথাযথ যুক্তি এবং আইনগত যুক্তি উপস্থাপন করে আমরা মাননীয় আদালতে জবাব দাখিল করব বলে মাননীয় আদালতে শুনানিতে আমরা এই কথা বলেছি। আপনারা এই মামলার যে নথি, এই নথিতে ওই যে মোবাইল নাম্বার দেওয়া আছে এটা তো আপনারা যাচাই বাছাই করতে পারেন ইচ্ছা করলে, যে আদৌ এই নাম্বারের কোনো অস্তিত্ব আছে কিনা বা এই নাম্বারের সাথে কোনো টাকা পয়সা লেনদেন হয়েছে কিনা। কিন্তু আমরা মাননীয় আদালতকে বলেছি যে এই নাম্বারে কোনো টাকা পয়সা লেনদেন হয় নাই, এ বিষয়ে আমরা কিছু জানি না। যদি বাদী এরকম কোনো যৌক্তিক প্রমাণ দিতে পারে, আগামী ধার্য তারিখ আছে, সে আসুক, তার পক্ষে বক্তব্য বলুক, আমরা আমাদের পক্ষে বক্তব্য বলবো। প্রমাণের বিষয়ে প্রমাণ তো তখন যে যার পক্ষে প্রমাণ উপস্থাপন করবে মাননীয় আদালতে, মাননীয় আদালত দেখবে যে আসলে বাদীর অভিযোগ সত্য না বাদীর অভিযোগ ভিত্তিহীন। মানে মামলাতে কোনো ধরনের এই ধরনের মানে টাকার কোনো নথি তারা জমা দিয়েছে কিনা? না, মামলার সাথে এরকম টাকা পয়সা লেনদেন সংক্রান্ত কোনো কাগজপত্র কিছুই নেই। এমনকি বাদীর ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্র, যেটা দিয়ে একটা মানুষকে বর্তমান সময় শনাক্ত করা যায়, সে ন্যাশনাল আইডি কপির কোনো ফটোকপিও দেওয়া হয়নি আমরা যতদূর দেখেছি। এটা আমরা প্রাথমিকভাবে মাননীয় আদালতকে বলেছি যে হয়রানি করার উদ্দেশ্যে বাদী ঘটনা সাজিয়ে মামলা করেছে, যাতে আমাদের সুনাম ক্ষুণ্ণ হয় এবং আমরা হয়রানির শিকার হই। কারণ প্রতিটা মানুষেরই পেশাগত জীবনে, কর্মজীবনে, ব্যক্তি জীবনে প্রতিপক্ষ থাকতে পারে, এবং এই প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে এই বাদী এই মামলা করতে পারে এই মেহজাবিনকে হয়রানি করার জন্য। এটা বাদী তার মামলাটাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং আদালতের সংশ্লিষ্ট লোকজন বা মিডিয়ার বন্ধুদের একটু নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য হয়তো কোনো মিথ্যা যুক্তি দিয়েছে, যেটা আপনারা সাংবাদিক, আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন যে আদৌ তার সাথে ফেসবুকে কোনো পরিচয় ছিল কিনা। এখন তো টেকনোলজি অনেক ডেভেলপ, এগুলো তো লুকানোর সুযোগ নাই। যেহেতু যদি এরকম কোনো কিছু থেকে থাকে সে বলুক যে আসলে তার সাথে আমার পূর্ব পরিচিত ছিল, কিন্তু এরকম কোনো প্রমাণ বা যুক্তি মামলার নথির সাথে নাই এবং মাননীয় আদালতকে দেখাতেও পারে নাই।